ফাইনালি তোমাদের মোস্ট ওয়ান্টেড ওয়েব সিরিজ পিকি ব্লাইন্ডার্স নিয়ে হাজির হলো সিনারি ক্যাপস বিডি। এমনই এক সিরিজ যার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে। অবশেষে আজ এক্সপ্লেন করতে যাচ্ছি আমাদের সিগমা ম্যান থমাস শেলবির পিকি ব্লাইন্ডার্স। এই সিরিজের কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই, তাই সব কাজকর্ম শেষ করে বসে যাও অস্থির লেভেলের সিরিজটি উপভোগ করার জন্য। এই ভিডিওতে যদি 40,000 লাইক কমপ্লিট করে দাও তাহলে পরের 5টা সিজনই খুব দ্রুতই আসতে চলেছে। তাই একটা উড়াধুরা লাইক করে দিয়ে চলো শুরু করে আমাদের এক্সপ্লেনেশন। সিরিজের শুরুতেই তোমাদেরকে এই পিকি ব্লাইন্ডার্স এর ব্যাক স্টোরি বলি, মন দিয়ে শুনো কিন্তু, না হলে অনেক কিছুই বুঝতে পারবে না। সময়টা 1919 সাল, তখন কেবলমাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। আমাদের মুভির গল্প শুরু হয় ইংল্যান্ডের বার্মিংহাম শহরে, যেখানে একদল গ্যাং বাস করত যাদেরকে বলা হতো পিকি ব্লাইন্ডার্স। এই গ্যাং চালাতো শেলবি ব্রাদারগণ, যাদের প্রধান হলো আমাদের মুভির নায়ক টমি বা থমাস শেলবি, যাকে নেট দুনিয়ায় সবাই সিগমা মেল বলেই বেশি জানে। টমির এই পরিবারে রয়েছে আরো 3 ভাই, যারা হলো টমির বড় ভাই আর্থার শেলবি, ছোট ভাই জন এবং ফিন শেলবি। তাদের একটা বোনও রয়েছে যার নাম অ্যাডা শেলবি। এরা সবাই পিকি ব্লাইন্ডার্স এর সদস্য। তবে এই গ্রুপে আরো একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, যে শেলবি ব্রাদার্স এর আন্টি পলি গ্রে। মূলত এই পিকি ব্লাইন্ডার্সরা আইরিশ ও রোমানিয়ার বংশোদ্ভূত। তবে যুদ্ধে জয়লাভ করার পর পিকি ব্লাইন্ডার্সরা হয়ে ওঠে বার্মিংহামের থ্রাশ। তাদের প্রধান কাজ হলো জুয়া, ব্ল্যাক মার্কেট কিংবা টাকার বিনিময়ে কাউকে প্রোটেকশন দেওয়া। এই গ্যাংস্টারদের একটা স্টাইল ছিল যেটা একদমই ইউনিক। তারা যে হ্যাট পরতো সেটাকে পিকি বলা হতো, আর সেই হ্যাটের মধ্যে রাখা থাকতো মারাত্মক ধারালো ব্লেড। মূলত সেখান থেকেই তাদের নাম পিকি ব্লাইন্ডার্স রাখা হয়েছে। আর্থার এই ভাইদের মধ্যে বড় হলেও টমি ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং চতুর, তাই পুরো গ্যাংটাকে সে সামনে থেকেই লিড করত। তবে সেই সময়টায় পিকি ব্লাইন্ডার্স ছাড়াও আরো কিছু ছোট ছোট গ্যাং ছিল, যেমন লি গ্যাং, কমিউনিস্ট গ্যাং ও আইআরএ ফিনিয়ান্স। তবে পিকি ব্লাইন্ডার্স এর উপরেও একটা গ্যাং ছিল যাদের প্রধান হলো বিলি কিম্বার। তাকে পিকি ব্লাইন্ডার্স সহ সবাই বেশ ভয় পেত। তবে টমি শেলবির অনেক আগে থেকে ইচ্ছা যে তার গ্যাংকে শুধু বার্মিংহামে নয়, পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করা। তাই তো সে সব সময় সবার উপদেশ অমান্য করে নিজের মতন কাজ করত। এই হলো পুরো পিকি ব্লাইন্ডার্স এর মেন ব্যাকগ্রাউন্ড স্টোরি। এবার চলো ডুব দেই আমাদের আসল কাহিনীতে। প্রথম সিনে আমরা টমি শেলবিকে হেভি এক ব্ল্যাক হর্সের উপরে চড়ে একটা এলাকায় যেতে দেখি। টমি পিকি ব্লাইন্ডার্স এর প্রধান হওয়ার কারণে তার ভয়ে পুরো এলাকা থরথর করে কাঁপতো। সে এখানে এসেছে একটা মেয়ের কাছে, যে কিনা আবার জাদু টোনা জানে। মেয়েটিকে ডেকে এনে শেলবি তার ঘোড়ার উপরে একটা ম্যাজিক্যাল পাউডার ছিটিয়ে দেয়, আর সবাইকে বলে যে কাল আমার ঘোড়ার রেস দেবে। তোমরা সবাই যদি আমার ঘোড়ার উপরে বেট লাগাও তাহলে 100% টাকা ব্যাক পাবে। আসলে পুরো এই চাইনিজ মানুষগুলো ওই মেয়ের ম্যাজিক সম্পর্কে বিশ্বাস করত বিধায় তারাও মনে করতে থাকে যে হয়তো ম্যাজিকের কারণে এই রেসে টমির ঘোড়া মেঘান বয় জিতে যাবে। ফলে পুরো চাইনিজ কমিউনিটি তার উপরে বেটিং লাগাতে শুরু করে। তবে টমির আসল প্ল্যান হলো ওই ম্যাচে হেরে যাওয়ার, যাতে করে পুরো বেটিং এর টাকা তার পকেটে যায়। মোট কথা হলো সে এই রেসিং ফিক্সিং করতে চলেছে। তবে এই ব্যাপারটা নিয়ে তার বড় ভাই তাকে বেশ বকাঝকা করে, কারণ সে বলে চাইনিজদের সাথে বাটপারি করে ধরা খেলে তাদের প্রাণ যেতে পারে। তাছাড়াও গ্যাংস্টার বিলি কিম্বারের পারমিশন ছাড়া এই ফিক্সিং করলেও সেও আমাদেরকে ছাড়বে না। কিন্তু টমি জানায় তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি পুরো বিষয়টা সামলে নেব। বুঝতেই পারছো আমাদের টমি খুব টেকনিক্যাল একজন পার্সন। যাই হোক, এরপরে আমরা তাকে একটা বারে দেখতে পাই, যেখানে তার সামনে উপস্থিত হয় কমিউনিস্ট গ্রুপের লিডার ফ্রেডি থ্রোন। এই ফ্রেডি তাদের বিপক্ষে কাজ না করলেও মনে মনে কিন্তু সে চায় পিকি ব্লাইন্ডার্সকে উড়িয়ে দিতে। তাই সময় পেলেই সে আপামর আম জনতাকে তাদের পিছনে উস্কে দিতেও দ্বিধা করে না। এছাড়াও ফ্রেডি এতটাই চালাক যে সে গোপনে টমির একমাত্র বোন অ্যাডার সাথেও প্রেমের সম্পর্ক করে নেয়, যাতে করে সে এই শেলবি পরিবারের সকল গোপন তথ্য জানতে পারে। বুঝতেই পারছো এই পাবলিক বেশ টিটিয়া। এইবারে তাদের কথার মধ্যেই ফ্রেডি টমকে জানায় একজন হাই র্যাঙ্ক পুলিশ অফিসার এই বার্মিংহামে আসছে একটা আর্মস ডাকাতির কেস নিয়ে, যেখানে সন্দেহজনক লিস্টে আমার ও তোমার নাম রয়েছে। তবে এই সব কথা শুনে টমি খুব একটা বিচলিত হয় না। এদিকে ওই বারে ড্যানি নামের একটা লোক উপস্থিত হয় আর পাগলের মতন ভাঙচুর করা শুরু করে। আসলে ড্যানি প্রথম বিশ্বযুদ্ধে এতটাই মেন্টালি শক হয়েছিল যে মাঝে মাঝে সে মনে করে তার উপরে মর্টার শেলের আঘাত হতে যাচ্ছে। টমি ও ফ্রেডি সেটা জানতো বিধায় তাকে সামলে নেয়, আর যাওয়ার সময় টমি বারের মালিককে বলে ও যা ক্ষতি করেছে সেটা পিকি ব্লাইন্ডার্স এর নামে লিখে রাখো, আমি তা পরিশোধ করে দেব। এদিকে সেই রাতে শেলবি ব্রাদার্স এর সবাই নিজেদের পিকি ব্লাইন্ডার্স এর কাজকর্ম নিয়ে মিটিং এ বসে। সেখানে আন্ট পলি জানতে পারে একজন জাদরেল অফিসার তাদের শহরে কোনো এক আর্মস ডাকাতির কেস নিয়ে এসে পড়েছে। তাই সে এই ব্যাপারে টমিকে জেরা করতে থাকে যে সে এই ধরনের কোনো কাজে জড়িত কিনা। কিন্তু টমি তাদের না করে দিয়ে জানায় হয়তো এই কাজ কমিউনিস্টদের কেউ করতে পারে। তবে আন্ট পলি কিন্তু টমির চেহারা দেখে সন্দেহ হয়,
তাই সে তাকে একটা চার্চের মধ্যে নিয়ে যায় আর সত্য কথা স্বীকার করতে বলে। গডের সামনে মিথ্যা বলবে না বিধায় টমি জানায়, হ্যাঁ, এই কাহিনীর সাথে আমি জড়িত। আসলে সে 3 গ্যাং মেম্বারকে লন্ডনে পাঠিয়েছিল গাড়ির ইঞ্জিন চুরি করার জন্য, কিন্তু তারা ভুলবশত গাড়ির ইঞ্জিনে যে বক্স রয়েছে সেটা না খুলে অন্য একটা বক্স চুরি করে। আর ওই বক্সে ছিল 25টা লুইস মেশিন গান, 10,000 বুলেট, 50টা সেমি অটোমেটিক রাইফেল ও 200টা পিস্তল। তার মানে হলো টমি এগুলো জেনে বুঝে চুরি করেনি, কিন্তু ভাগ্য বেশি ভালো হওয়ার কারণে তার নিজেই নিজ থেকে ধরা দিয়েছে। এই সব শুনে আন্ট পলি দ্রুত এগুলোকে বাইরে ফেলে দিয়ে আসতে বলে, কারণ এত বড় আর্মস ডাকাতিতে যদি পিকি ব্লাইন্ডার্সের নাম আসে তাহলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু টমি জানায়, এত সহজে আমি এগুলো ছাড়ছি না। যদি কাউকে তার হারানো আর্মস নিতে হয় তাহলে তাকে টাকার বিনিময়ে নিতে হবে। মানে বুঝতেই পারছো, টমি শেলবি এমন সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চায় না। এদিকে বার্মিংহাম শহরে এসে উপস্থিত হয় সেই জাদরেল পুলিশ অফিসার চেস্টার ক্যাম্বেল। শহরে এসে বুঝতে পারে এই শহরে আইন নামের কোনো কিছুরই অস্তিত্ব নেই। সেই সাথে সে বুঝে যায় যে এখানে যে অফিসাররা রয়েছে তারা সবাই গ্যাংদের টাকা খেয়ে নিজেদের পেট পুজো করেছে। তাই তো ক্যাম্বেল প্রথম দিনেই এই শহরের সকল পুলিশ অফিসারদেরকে সাসপেন্ড করে আর নিজের হায়ার করা ট্রাস্টেড লোকদের তাদের পজিশনে নিয়োগ দেয়। ফলে নিয়োগ দেওয়ার পরের দিনেই তারা সবাই ধরে নিয়ে আসে টমির বড় ভাই আর্থারকে আর তাকে প্রচন্ড ধোলাই দিয়ে প্রশ্ন করতে থাকে এই আর্মস রোবারির সাথে সে জড়িত কিনা। আসলে বাইরে সবাই জানতো পিকি ব্লাইন্ডার্সের প্রধান হলো আর্থার, কিন্তু তাদের ধারণা ছিল না যে টমাস শেলবি তার ভাইয়ের চেয়েও এক ধাপ উপরে। যাই হোক, তাকে প্রচুর টর্চার করা হলেও আর্থার বলে সে গড প্রমিস করে বলছে যে সে এইসব বিষয়ে কিছুই জানে না। তখন ক্যাম্বেল জানায়, ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম, যদি এই কাজ তুমি নাই করো তাহলে চলো আমাকে এই বিষয়ে হেল্প করো, এতে দুজনেরই বরঞ্চ লাভ হবে। এই বলে সে আর্থারকে সেদিনের মতন ছেড়ে দেয়। এদিকে বার্মিংহাম শহরে এক সুন্দরী মেয়ের আবির্ভাব হয় যাকে কেউই আগে এখানে দেখেনি। মেয়েটির নাম গ্রেস। সে এখানে একটা বারে যায় আর সেখানে বার গার্ল হিসেবে কাজ করার অনুরোধ করে, কিন্তু বারের মালিক তার রূপ দেখে বলে তুমি অনেক সুন্দর, এই কাজ তোমাকে মানাবে না। কিন্তু তারপরও মেয়েটি কোনোভাবে তাকে মানিয়ে নিয়ে ওই বারে কাজ করা শুরু করে। একদিন টমি বারে এসে যেই না গ্রেসকে দেখতে পায় সেও প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এই শহরে কোনো মেয়েদেরকে বারে রাখার নিয়ম নেই। তাই সে বিষয় নিয়ে তাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি প্রস্টিটিউট? যদি প্রস্টিটিউট না হও তাহলে আমি বলবো তুমি ভুল জায়গায় কাজ নিয়েছো। এই কথা শুনে গ্রেস একদম অবাক হয়ে যায়। এরপর টমি বাসায় ফিরলে তার ভাই বলে, পুলিশ আমাদের সাহায্য চেয়েছে এই আর্মস ডাকাতির ব্যাপারে, তাই আমাদের হয়তো তাকে সাহায্য করা উচিত। কিন্তু টমি সেখানে নিশ্চুপ থাকে, কারণ সেই তো আসলে এই আকাম করেছে। যাই হোক, এরপরে আমরা সেই শক্ট মানুষ ড্যানিকে আবারও দেখতে পাই খুব ভয় নিয়ে একটা দোকানের সামনে যেতে। আসলে এখানেও তার আবারও সেই আগের প্রবলেম হচ্ছে। তখন এক দোকানদার হাতে চাকু নিয়ে যেই না তার সামনে আসে ঠিক তখনই সে শক্ট অবস্থায় তাকে খুন করে ফেলে। দূর থেকে এই খুন দুজন দেখে ফেলে আর ড্যানি সেখান থেকে পালিয়ে যায়। তবে সে পালিয়েও শেষমেশ নিজেকে রক্ষা করতে পারে না, কারণ টমি এবার তাকে আর ছেড়ে দেয় না। টমি বলে সেদিন ওই ঘটনার সময় যে দুজন লোক ওখানে ছিল তারা ছিল সেই দোকানদারের ভাই। এরা ইটালিয়ান আর এরা তোমাকে কোনো না কোনো ভাবে মেরেই ফেলবে, তোমাকে তারা নির্মম ভাবে হত্যা করে মাটিতে পুঁতে ফেলবে। তাই তার চেয়ে ভালো আমি তোমাকে স্বস্তিতে উপরে পাঠিয়ে দেই। ড্যানিও বুঝতে পারে তার কিছুই করার নেই এখানে, তাই সে তার শেষ ইচ্ছা অনুসারে টমিকে জানায় সে যেন তার ছেলে ও বউকে আগলে রাখে। এরপর টমি না চাইতেও সেই দুটো মানুষের সামনেই ড্যানিকে গুলি করে হত্যা করে, যার রক্ত তার পুরো গায়ে লেগে যায়। অন্যদিকে আমরা ওই পুলিশ চিফকে দেখতে পাই ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সাথে দেখা করতে। সেখানে প্রাইম মিনিস্টার জানায় এই কেস খুবই গুরুত্বপূর্ণ এবং তার পূর্ণ ভরসা আছে ক্যাম্বেল সেই সব অস্ত্রগুলো উদ্ধার করতে পারবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে মোটিভেশন পেয়ে ক্যাম্বেল আরো সাহস পায় আর এবার চলে যায় একটা জাদুঘরে। সেখানে গেলে ঘটে এক বিস্ময়কর কাহিনী, কারণ ওখানে আমরা তার সাথে সেই সুন্দরী মেয়ে গ্রেসকে দেখতে পাই। তার মানে বুঝতেই পারছো গ্রেস হলো একজন স্পাই যাকে ক্যাম্বেল পাঠিয়েছে পিকি ব্লাইন্ডার্স এর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে গ্রেস তাকে জানিয়ে দেয় যে আর্থার নয় বরং পিকি ব্লাইন্ডার্স এর প্রধান হলো তার ছোট ভাই থমাস শেলবি। এছাড়াও সে রিসার্চ করে জানতে পেরেছে যে পিকি ব্লাইন্ডার্স বেটিং এর কাজের পাশাপাশি অন্য কাজ করে, কিন্তু তাদের ক্ষমতা নেই এত বড় অস্ত্র চুরি করার। কিন্তু এই সব শুনেও ক্যাম্বেলের রাডার থেকে পিকি ব্লাইন্ডার্স মুক্ত হয় না। এদিকে টমিকে তার বড় ভাই একটা অকাজের জন্য ব্যাপক ঝাড়ি দিচ্ছে।
সে অকাজটা হলো টমির ঘোড়া মেঘান বয় রেস জিতে গেছে আর তার বহু টাকা সে লস করে ফেলেছে। তবে টমি তাকে জানায়, আমি ইচ্ছা করেই এই কাজ করেছি, কারণ এখন চাইনিজরা বিশ্বাস করবে যে ওই ম্যাজিক পাউডারের কারণে তারা জিতে গেছে। এরপর এই খবর ছড়িয়ে পড়বে পুরো বার্মিংহামে, তারপর ছড়াবে লন্ডন সহ পুরো ইংল্যান্ডে। আর ঠিক সেই সময় যখন কোটি কোটি টাকার বেটিং হবে মেঘান বয়ের উপর, ঠিক তখনই আমি তাকে হারিয়ে দিয়ে বড় দানের প্রফিট নিয়ে নেব। মানে চিন্তা করো, টমি কোনো ছাপড়ি বুকার নয়, সে মারাত্মক লেভেলের একজন বিজনেসম্যান। তবে এর পরপরই আমরা আরো একটা শকিং জিনিস দেখতে পাই, আর তা হলো ড্যানি এখনো বেঁচে আছে। আসলে টমি ওই লোকদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য তাকে মারার নাটক করেছিল, আর সে এখন তাকে গোপনে লন্ডনে পাঠাচ্ছে তার নিজের গ্যাং পিকি ব্লাইন্ডার্সের একজন মেম্বার হিসেবে। সো বুঝলে তো টমি শেলবি কি মারাত্মক ব্রেইনি জিনিস। এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় সিরিজের প্রথম এপিসোড। এরপর সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা শেলবি ব্রাদার্সকে দেখতে পাই লি ব্রাদার্স নামের একটি গ্যাংয়ের সাথে দেখা করতে। টমি এখানে এসেছে একটা রেসিং ঘোড়া নেওয়ার জন্য, তবে সে ঘোড়ার বদলে নিজের গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে তার বড় ভাই বলে ওঠে, মানে কি এক ঘোড়ার জন্য তুই আমাদের পরিবারের অ্যান্টিক গাড়িটা তাদেরকে দিয়ে দিবি, শালার বলদ কোথাকার। এই কথা শুনে লি ব্রাদার্সরা যেন হেসে বাঁচে না, কিন্তু টমির মাথা খারাপ হয়ে যায় এদের হাসি দেখে। তাই সে বলে, আমার বড় ভাইয়ের উপরে তোরা হাসলি কেন বল। এক কথায় দুই কথায় তারা যখন টমির মাকে হোর বলে গালি দেয়, তখন টমি তার আইকনিক ক্যাপ দিয়ে তাদেরকে ফালা করতে থাকে। তোমাদেরকে তো আগেই বলেছি এই ক্যাপ কোনো অস্ত্র চেয়ে কম নয়, কারণ এতে সাজিয়ে রাখা আছে ধারালো সব ব্লেড। সেই ব্লেড দিয়ে পুরো গ্যাংয়ের দফারফা করে তারা ফিরে আসে। এদিকে ইন্সপেক্টর ক্যাম্বেল সব পুলিশদেরকে নির্দেশ দেয় শহরের সব বাড়িতে চিরুনি অভিযানের জন্য, কারণ যেভাবেই হোক তাদের হারিয়ে যাওয়া অন্তত একটা অস্ত্রের সন্ধান পেতেই হবে। সেই আদেশ অনুসারে পুরো শহর পুলিশ তছনছ করতে থাকে। সেই সময়টায় অ্যাডা ও ফ্রেডি একসাথে ছিল, তাই পুলিশের রেড পড়লে সে অ্যাডাকে অন্য একজনের কাছে রেখে শহর ছেড়ে পালিয়ে যায়। আসলে ওই সময়টায় কমিউনিস্টদের প্রতি পুলিশের প্রচন্ড রেস্ট্রিকশন ছিল। কোথাও যদি 3 জনের বেশি কমিউনিস্টকে একসাথে দেখতো তাহলে তাদের সবাইকে ধরে নিয়ে যেত। যাই হোক, অন্যদিকে পুলিশ এসে ফ্রেডির বাড়ি চেক করে সেখানে একটা প্রেসক্রিপশন পায় যেখানে অ্যাডা শেলবির নাম লেখা ছিল। তখন পুলিশের সন্দেহ হয় তাহলে এই কমিউনিস্ট ফ্রেডির সাথে হয়তো শেলবি পরিবারের খুব দহরম মহরম আছে। তাই ক্যাম্বেল এবার চলে যায় চার্চে, যেখানে তার দেখা হয় আন্ট পলির সাথে। ক্যাম্বেল আস্তে করে আন্টকে হুমকি দিয়ে যায় আর বলে, আমি জানি আর্থার এই পিকি ব্লাইন্ডার্সের লিডার নয়। যদি নিজেদেরকে বাঁচাতে চাও তাহলে আগামীকাল সকাল 10টায় তোমাদের লিডার থমাসকে আমার সাথে দেখা করতে বলো, অন্যথায় ভয়ানক বিপদে পড়বে শেলবি ফ্যামিলি। অন্যদিকে টমি ইতিমধ্যে ঘোড়া নিয়ে শহরে ফিরে আসলে সে দেখতে পায় পুলিশ তাদের শহর একদম তছনছ করে দিয়েছে। শহরের সকল লোকের ঘরেই রেড দিয়ে তাদেরকে হেনস্থ করা হয়েছে। এখন এই জাদ্রেল অফিসার ক্যাম্বেলকে তার শিক্ষা দিতেই হবে। তাই টমি এবার একটা মারাত্মক ফোন দিয়ে আটে। সে পুরো শহর থেকে ব্রিটেনের রাজার ছবি একত্রিত করে আর সেটা মাঝ শহরে রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর সে খবর দেয় একজন সাংবাদিককে আর তাকে টাকা দিয়ে বলে পুরো নিউজ পেপারে যেন কাল এই নিউজ আসে যে যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদেরকে সরকারি লোকেরা রেড দেওয়ার নাম করে অপমান অপদস্থ করছে। তাই প্রতিবাদ হিসেবে আমরা রাজার ছবি পুড়িয়েছি। ভাইরে ভাই, টমির এই মারাত্মক চাল একদম বুলেটের মতো কাজ করে, কারণ পরের দিন রাতে স্বয়ং প্রাইম মিনিস্টার চার্চিল কল দিয়ে বসে অফিসার ক্যাম্বেলকে আর ব্যাপক ঝাড়ি ছাড়তে থাকে, কারণ রাজা ইতিমধ্যে এই নিউজ দেখে অনেক লজ্জিত হয়েছে। ফলে নেক্সট টাইম কোনো রেড দিয়ে কাউকে অসুবিধায় যেন সে না ফেলে। এই কাণ্ড শুনে ক্যাম্বেল তো একদম থ বনে যায়। সে যেমনটা টমিকে ভেবেছিল তার চেয়েও বড় খেলাড়ি হচ্ছে এই টমি। এদিকে অ্যাডাকে দেখে পল আন্টির কেমন যেন সন্দেহ হয়, তাই সে যেই না কিছু তাকে পরীক্ষা করে তখন সে বুঝে ফেলে যে অ্যাডা প্রেগনেন্ট। চোখ বড় বড় করে আন্ট তাকে বলে, বল এই বাচ্চার বাপকে। কিন্তু অ্যাডা জানায় তার নাম এখন নিলে তোমরা তাকে কুচি কুচি করে কাটবে। এই কথা শুনে তো আন্ট কিছুতেই বুঝতে পারে না যে এই কথা সে টমিকে কিভাবে বলবে। অন্যদিকে লির পরিবারের সাথে গ্যাঞ্জাম হওয়ার কারণে তারা একটা বুলেটে টমির নাম লেখে আর তা হুমকি স্বরূপ তাকে পাঠিয়ে দেয়। ফলে আরো একটা শত্রু বাড়ে টমিদের। লিদের কাছ থেকে সেই ঘোড়াটি নিয়ে আসার সময় তার সাথে গ্রেসের দেখা হয় আর সে তাকে তার ঘোড়ার রেসে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। মানে টমির মনেও এই মেয়ের প্রতি কিছুটা দয়া মায়া হচ্ছে। যাই হোক, এরপরে দেখা যায় রেসের দিনে প্রচুর পরিমাণ বেট পড়ে তার ঘোড়া মেঘান বয়ের উপর, আর সেখানে আন্ট পলি এসে অ্যাডার প্রেগনেন্সির ব্যাপারে জানালে টমির মাথা একদম খারাপ হয়ে যায়। সে সরাসরি চলে যায় অ্যাডার কাছে আর পুরো সিনেমা হল থেকে সবাইকে বের করে দিয়ে সে বলে, বল এই বাচ্চার বাপকে। তখন রাগে ও ভয়ে সে জানায় এই বাচ্চার বাপ হলো সে যে তোমার স্কুল ফ্রেন্ড ছিল আর তোমাকে বিশ্বযুদ্ধে বাঁচিয়েছিল। টমি বুঝতে পারে যে ফ্রেডি হলো সেই কালপ্রিট।
যে গোপনে তার বোনকে ব্যবহার করছে, কিন্তু এখন সে কি করবে তা যেন সে বুঝে উঠতে পারে না। ইতিমধ্যে রেসের রেজাল্ট চলে আসলে দেখা যায় এবার তাদের ঘোড়া মেঘান বয় রেসে হেরে গেছে। তার মানে তার প্ল্যান ঠিকমতো কাজ করলো না। তবে টমি তার আশেপাশের সবাইকে বেটিং এর টাকা ফিরিয়ে দিয়েছে তার জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্য। এরপর এখানে আর্ন পলি এসে তাকে অ্যাডার বিষয়ে নমনীয় হতে বলে, কারণ তার মনে হয়েছে যে ফ্রেডি সত্যিকার ভাবে অ্যাডাকে ভালোবাসে, কিন্তু টমি সেটা কোনোভাবেই মানতে পারে না। এবার টমি চলে যায় ক্যাম্বেলের কাছে, আর সেখানে গিয়ে সে সরাসরি তাকে একটা অফার দেয়। টমি বলে, তুমি চাইছো গান উদ্ধার করতে, আর আমি চাই আমার ব্যবসা স্মুথলি চালাতে, তাই তোমার সাথে আমি একটা ডিল করতে চাই। ডিলটা হলো তুমি আমার কোনো কাজে বাগড়া দেবে না, আমার লোকদেরকেও হ্যারেস করবে না। মোট কথা আমার ধান্দায় তুমি কোনো রকম ঝামেলা পাকাবে না, আর এর বিনিময়ে আমি তোমাকে সেই চুরি হয়ে যাওয়া গানের সন্ধান দেব, কারণ এই গান আমি নিজেই চুরি করেছি। এই কথা শুনে তো ক্যাম্বেলের চোখ চকচক করে ওঠে। সে মন থেকে রাজি না থাকলেও এই মুহূর্তে সে টমির ডিল ফিরিয়ে দিতে পারে না। ডিল ফাইনাল হয়ে যাওয়ার পর ক্যাম্বেল চলে যায় গ্রেসের কাছে, আর তাকে বলে তুমি যেভাবেই হোক টমিকে নিজের বশে নিয়ে আসো, প্রেম দিয়ে দেহ দিয়ে যেভাবেই হোক তুমি তার অন্তরঙ্গ হও, কারণ এই চুরি হয়ে যাওয়া গান এখন তার কাছে আছে। গ্রেসও সেটাতে রাজি হয়ে যায় আর তার মিশনে নেমে পড়ে। এদিকে টমি যেই ঘোড়া লি পরিবারের কাছ থেকে এনেছিল সেটায় হঠাৎ একটা রোগ ধরা পড়ে, যা দেখে বাকিরা বলতে থাকে যে এটা একটা অভিশপ্ত ঘোড়া। একে ইচ্ছা করেই আমাদের কাছে গছিয়ে দিয়েছে লি, যাতে করে বাকি ঘোড়াগুলো মারা যায়। এটা শুনে টমির মন অনেক খারাপ হয়ে যায়, আর তার হাতে কোনো অপশন না থাকার কারণে সে ওই ঘোড়াটাকে নিজের গুলি দিয়ে হত্যা করে। ঘোড়াটাকে মারার পর টমি প্রচন্ড কষ্ট পায়, আর সে চলে যায় গ্রেসের বাড়ি। সেখানে গ্রেস তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাকে কিছুটা সময়ও দেয়। এরপর টমি তার কাছে একটা গান শুনতে চায়। এখন কোন টাইপের গান সে শুনতে চায় সেটা প্রশ্ন করলে টমি জানায় স্যাড গান। তখন গ্রেস বলে, এই স্যাড গান শুনলে তোমার হৃদয় ভেঙে যাবে, কিন্তু টমি বলে, আমার হৃদয় অলরেডি ভেঙেই গেছে। এই ইমোশনাল সিনটা তোমরা হয়তো অনেক সময় রিলস ও শর্টে দেখে থাকবে। যাই হোক, গ্রেসকে একটা রেসের ইনভাইট দিয়ে সে সেখান থেকে ফিরে আসে। এর পরের দিন যখন আন্ট ও অ্যাডা অ্যাবর্শন করাতে যাচ্ছিল, ঠিক তখনই তার সাথে দেখা হয়ে যায় ফ্রেডির। ফ্রেডি তাকে ধোকা দিয়ে পালিয়ে না যাওয়ায় অ্যাডা ও আন্ট অনেক খুশি হয়, আর ফ্রেডিও তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আন্ট বলে, তোমরা এখান থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও সংসার পাতো, কিন্তু ফ্রেডি জানায় সে টমকে ভয় পায় না, তাই সংসার করতে হলে সে এখানেই করবে। এরপর টমি আর তার ভাইদেরকে দেখা যায় একটা বারে কার্ড খেলতে। ঠিক তখনই সেই বারে আগমন হয় এই শহরের সবচেয়ে ক্ষমতাধর গ্যাংয়ের গ্যাংস্টার বিলি কিম্বল। এত বড় গ্যাংস্টার এখানে আসার মানে হলো বড্ড ঝামেলা হতে চলেছে। বিলি সেখানে এসে বলে, শেলবি নামের কে আছিস, বেরিয়ে আয়। তখন শেলবির 3 ভাই একসাথে বেরিয়ে আসে। এখানে অন্যরা বেশ ঘাবড়ে গেলেও টমি ছিল একদমই রিল্যাক্স। বিলি জানায়, আমাকে না জানিয়ে তোরা জুয়া ফিক্স করে খুব অন্যায় করেছিস, তোদেরকে আমি রাস্তায় ফেলে মারবো। এই বলে সে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু টমি তো অন্য ধাতুতে তৈরি। সে রেগে না গিয়ে লি ব্রাদারের ওই বুলেট তার হাতে দেয় আর জানায়, আমি জানি লি ব্রাদার্সের সাথে আপনাদের ঝামেলা আছে, এমনকি তারাও এখন আমাদেরও শত্রু। আপনার আছে মাসেল পাওয়ার আর আমার আছে বুদ্ধি। আমরা যদি একসাথে লিদের বিরুদ্ধে লড়ি তাহলে কেউই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। এটা শুনে বিলি বেশ ইমপ্রেসড হয় আর থিঙ্ক করে এটা বেশ ভালো অফার। বিলি কিছুটা নমনীয় হলে খুব পোলাইটলি টমি তাকে বলে, আমি আপনার সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তখন বিলি বলে ওঠে, কেউ আমার সাথে কাজ করে না, তারা আমার হয়ে কাজ করে। এই বলে সে একটা কয়েন মাটিতে ফেলে দেয় আর সেটা টমিকে উঠাতে বলে। মানে মোট কথা সবার সামনে সে টমিকে নিজের অধীনস্থ বানাতে চাইছে। এটা দেখে তো তার সব ভাইরা গ্যাঞ্জামের জন্য রেডি হয়ে যায়, কিন্তু টমি তাদের এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর সে নিজ হাতে সেই কয়েনটা তুলে নেয়। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো, এই মালটার ব্রেন এতটাই শার্প আর কুল যে কোনো পরিস্থিতিকে সে কিভাবে কন্ট্রোল করতে হয় তা খুবই ভালো করে জানে। এখন এই অপমানের সত্য টমি নিয়েই ছাড়বে। এখন সেটা কিভাবে করবে তা জানতে চলো নেক্সট এপিসোডে চলে যায়। 3rd এপিসোডের শুরুতেই টমিকে একটা পাবে দেখতে পায়, যেখানে 2 জন আইআরএ মেম্বার তার সাথে দেখা করতে এসেছে। তারা জানতে পেরেছে যে বিএসএ থেকে যেই গানগুলো চুরি করা হয়েছে সেটা পিকি ব্লাইন্ডার্সই করেছে। তাই তারা বলে এই গান তাদের দিয়ে দিলে সে প্রচুর অর্থের মালিক হবে, কিন্তু টমি এই পুরো বিষয়টাই অস্বীকার করে পরিস্থিতি হ্যান্ডেল করে নেয়। এদিকে এই মিটিং এর সব কথা কিন্তু গ্রেস চুপি সারে শুনছিল, তাই ব্যাপারটা নিয়ে আরো বেশি ইনভেস্টিগেশন করার জন্য সে ওই 2 আইআরএ মেম্বারের পিছু নেয়। কিন্তু একটু দূরে গিয়ে সে তাদের একজনের কাছে ধরা পড়ে। লোকটা বুঝতে পারে এ হলো স্পাই, তাই তার হাতে আর কোনো সুযোগ না থাকায় বাধ্য হয়ে গ্রেস তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় গ্রেস অনেক শকড হয়ে পড়ে।
কারণ এই প্রথম সে কাউকে হত্যা করে নিজের হাত লাল করেছে। এদিকে আন্ট পলি টমিকে জানায় যে সে অনেক বলা সত্ত্বেও ফ্রেডি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে না। সে চায় টমি যেন তাকে মাফ করে তাদেরকে সুযোগ দেয়, কিন্তু টমির একই জবান, সে কোনোভাবেই এই শহরে তাকে থাকতে দেবে না। এর পিছনেও একটা কারণ রয়েছে, সেটা হলো পুলিশ ইতিমধ্যে জেনে গেছে যে ফ্রেডি এলাকায় ফিরে এসেছে আর তার বোন অ্যাডাকেও সে বিয়ে করে নিয়েছে। এখন পুলিশ টমিকে জানায় যে যদি ফ্রেডি এখানেই থাকে তাহলে তার সাথে সাথে তার বোনকেও অ্যারেস্ট করা হবে। এখন পিকি ব্লাইন্ডার্সের বোনকে অ্যারেস্ট করা মানে তাদের পুরো পরিবারের বদনাম। তাই সে 2000 পাউন্ড ও একটি টিকিট ফ্রেডিকে দিয়ে যায় যাতে সে অ্যাডাকে নিয়ে আমেরিকা চলে যায়। কিন্তু ফ্রেডি সেটা তো নেয়ই না, উল্টো টমিকে গান পয়েন্টে রেখে তার সাথে ফাইট করতে চায়। টমি সুযোগ বুঝে তাকে কুপকাত করে দেয় আর দুজনের দিকে গান তাক করে। চাইলেই টমি তাকে মারতে পারত, কিন্তু নিজের বোনের কথা চিন্তা করে সে তাকে ছেড়ে দেয়। অন্যদিকে গ্রেস আবারও মিউজিয়ামে চলে যায় ক্যাম্বেলের সাথে দেখা করতে। সেখানে ক্যাম্বেল তাকে আর রিস্ক না নেওয়ার জন্য অনুরোধ করে এবং চাইলে সে এই মিশন থেকে সরে যেতে পারে বলেও সে জানিয়ে দেয়। কিন্তু গ্রেস বলে যেহেতু আমি একবার ঢুকে গেছি তাই চাইলেও আমি বের হতে পারবো না। ইতিমধ্যে নেক্সট রেসের সময় ঘনিয়ে আসলে টমি চলে যায় চাইনিজ মার্কেটে আর সেখানে তার একটা স্যুট পছন্দ হয়, কিন্তু সেটা আগে থেকে বিলি কিম্বার কিনে রেখেছিল। ইতিমধ্যে সেখানে বিলি কিম্বার উপস্থিত হলে সবাই ভাবে এখন হয়তো কোনো ঝামেলা হবে, কিন্তু টমি বলে দেখুন আমি ইনফরমেশন পেয়েছি যে আগামীকালের রেসে লি ব্রাদার্সরাও এখানে আসবে আর আপনার সব বেটিং এর টাকা ছিনতাই করে নিয়ে যাবে। হেল্প লাগলে বলবেন, আমি আপনার জন্য রেডি। এই বলে সে চলে যেতে চাইলে বিলি বলে কাল রেসে তোমার বাড়ির ওই সুন্দর মেয়েটাকেও নিয়ে এসো। জবাবে টমি জানায় অলরেডি আমি তাকে ইনভাইট করে দিয়েছি। এদিকে টমির বড় ভাই আর্থার ইতিমধ্যে ডিপ্রেশনে চলে গেছে, কারণ সবাই তাকে ওই গান চুরির ব্যাপারে দোষারোপ করছে। কিন্তু টমি তাকে আজ সত্য কথা বলে দেয় আর জানায় এই গানগুলো আমার কাছে আছে, তুমি হতাশ হয়েও না, আমাদের কাছে আছে এখন মেশিন গান যা এই তল্লাটে আর কারোরই নেই। তাই এই মুহূর্তে আমরা এই এলাকার সবচেয়ে বড় কিং। এই সব শুনে আর্থার ভয় পেলেও অন্যদিক থেকে টমির বুদ্ধিতে স্বস্তি পায়। এরপর টমি তাকে একটা সারপ্রাইজ দিতে চায়। সে ওই বাড়ি গিয়ে বলে এই বার আজ থেকে তোমার, তুমি নিশ্চিন্তে এখানে রেস্ট নিতে পারো। সেই রাতে টমি ঘুমিয়ে গেলে প্রতি রাতের মতোই তার স্বপ্নে আসে প্রথম বিশ্বযুদ্ধে সব বিভীষিকাময় স্মৃতিগুলো, যার কারণে সে রাতেও ঠিকমতো ঘুমাতে পারে না। সেদিন রাতে ড্যানি ফিরে আসে লন্ডন থেকে আর টমিকে ইনফরমেশন দেয় যে লন্ডনের কিছু লোক আয়ারে খুনের ব্যাপারে পিকি ব্লাইন্ডার্সকেই দোষ দিচ্ছে। সে প্রশ্ন করে এটা কি তুমিই করেছো কিনা? জবাবে টমি জানায় না, তারা এটা করেনি। তখন ড্যানি তাকে কথা দেয় যে তার জীবন বাঁচানোর জন্য সে সবসময় টমির পাশেই থাকবে। এদিকে আজ সকালে সেই কাঙ্ক্ষিত রেস, টমি এবং গ্রেস রেডি হতে থাকে সেখানে যাওয়ার জন্য। গতদিনই টমি গ্রেসকে বলেছিল যে তোমাকে আমি ওখানে নিয়ে যাচ্ছি বিলি কিম্বারকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, তাই আজ তোমার কাজ হবে ওকে মোহিত করে ডিস্ট্র্যাক্ট করে ফেলা। সেই প্ল্যান অনুসারে তারা দুজনেই খুব সুন্দর করে সেজেগুজে চলে যায় রেসে। অন্যদিকে আর্থার তার গ্যাংদের রেডি করতে থাকে লি ব্রাদার্সদের সাথে ফাইট নেওয়ার জন্য। তারা সবাই বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে রেসের উদ্দেশ্যে। ইতিমধ্যে টমি আর গ্রেসি সেখানে পৌঁছে যায় আর বিলিকে দেখিয়ে দেখিয়ে তারা দুজনে ড্যান্স করতে থাকে। বিলি গ্রেসের হট লুক দেখে তার মাথায় তো নষ্টামি চেপে বসে। অন্যদিকে ঠিকই লি ব্রাদারের লোকজন এসে সেখানকার বুকিদের কাছ থেকে বেটিং মানি ছিনিয়ে আনছিল। ঠিক সেই সময় আর্থার তার গ্যাং নিয়ে এসে তাদেরকে ধবল ধোলাই দেয় আর সব টাকা রিকভারি করে তার টমির হাতে পৌঁছে দেয়। এবার টমি সেগুলো নিয়ে বিলির কাছে চলে যায় আর সব টাকা তাকে দিয়ে বলে আপনার লোকজন আপনাকে প্রোটেকশন দিতে ফেল মেরেছে, আপনি চাইলে এখন থেকে পিকি ব্লাইন্ডার্সের স্পেশাল প্রোটেকশন সার্ভিস নিতে পারেন। বিনিময়ে সকল উদ্ধারকৃত টাকার 5% আমি নেব আর প্রতি রেসে 3টি লিগাল বুকিং আমি করব। বলুন ডিল ফাইনাল কিনা? এখন পিকি ব্লাইন্ডার্সের এমন বিদ্যুৎ গতির কাজ দেখে মালটা বেশ ইমপ্রেসড হয়। তবে সে বলে ডিল করতে পারি যদি তুমি তোমার ওই বার্ড লেডিকে 2 ঘন্টার জন্য আমাকে দিতে পারো। এর বিনিময়ে তুমি 2 ঘন্টা আমার বউকে নিজের বউ ভাবার সুযোগ পাবে। মানে বুঝতে পারছো শালা কত বড় হারামি। তাই এই ডিলে তাকে যেভাবেই হোক সফল হতে হবে। তাই সে চলে যায় গ্রেসকে এই অফার মানানোর জন্য। প্রয়োজনে সে অনেক টাকাও তাকে অফার করে, কিন্তু গ্রেস জানায় সে কোনো প্রস্টিটিউট না যে যার তার সাথে সে শোবে। কিন্তু টমি বলে তুমি আমার গ্যাংয়ের পার্ট যদি হতে চাও তাহলে এই রিস্ক তোমাকে নিতে হবে। যদি বেশি ব্যাত্তমিজি করতে দেখো তাহলে ওর মিডিল স্ট্যাম্পে এক লাথি মেরে চলে এসো। এই সব কথা শুনে গ্রেস অনেক ডাম্পড হয়ে যায়, কিন্তু এই মিশনে থাকতে হলে তাকে এটা করতেই হবে। এখন এই ডিল মোতাবেক বিলি চলে যায় গ্রেসকে নিয়ে আর টমি নিয়ে আসে বিলির বউকে। বিলির বউ তো বলেই বসে যে তোমার মেয়েটা হয়তো হোর হতে পারে, কিন্তু আমি হোর না, তাই আমাকে কিছু করার চিন্তা করো না। আরে ওই বেটিকে আর জানে থমাস শেলবি এসব মেন নেশায় থাকে না, তার কাছে বিজনেসটাই সবার আগে। অন্যদিকে বিলি কিম্বার কিন্তু গ্রেসকে নিয়ে তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। গ্রেস যখন দেখে ভাব ভালো না,
তখন সে তার পিস্তল বের করতে চায়, তবে সময় ও সুযোগ সে কিছুই পায় না তা ব্যবহারের জন্য। এদিকে একদম পারফেক্ট টাইমে টমি সেখানে উপস্থিত হয় আর হেভি এক চাল চালে। টমি বলে, মিস্টার কিম্বল, সরি, আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এই মেয়েটা সিফিলিস রোগ আছে, তাই আপনি যদি এর সাথে কিছু করেন তাহলে এই রোগ আপনারও ছড়িয়ে যাবে। এই কথা শুনে তো বিলি লাফ দিয়ে তাকে ছেড়ে দেয়, আর এই যাত্রায় গ্রেসি নিজেকে বাঁচাতে সক্ষম হয়। ভাইরে ভাই, প্রতিটা এপিসোডে থমাস শেলবি যে কারিশমা দেখাচ্ছে তার কোনো তুলনাই হয় না। এবার চলে আসি এপিসোড 4-এ। ও ভালো কথা, ভিডিওটা এখনো দেখছো মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, তাই এক্ষুনি একটা লাইক ও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুতই তা করে ফেলো। চতুর্থ এপিসোডের শুরুতে আমরা ফ্রেডি ও অ্যাডাকে ভ্রমণে দেখতে পাই। এখানে ফ্রেডি একটা বড় কমিউনিস্ট লিডার স্ট্যানলি চ্যাম্পম্যানের সাথে দেখা করতে এসেছে। তাকে 200 পাউন্ড সে দেয় গোপনে নিজেদের কমিউনিটিকে আরো বড় করার জন্য। এদিকে আমাদের থমাস শেলবি হেভি 100 আগে তার বিজনেস এরিয়াতে যায়। সেখানে জিজাস নামের তার এক চালা এসে খবর দেয় যে ফ্রেডি এক কমিউনিস্টকে টাকা দিয়েছে। এটা শুনে টমির মাথায় একটা প্ল্যান খেলে যায়, সেটা কি একটু পরেই বলছি। এরপর টমি চলে যায় তাদের শপে, আর সেখানে আন্ট পলি জানায় জন কোনো এক বিশেষ কারণে আমাদের সাথে মিটিং করতে চাইছে, তাই দুজন মিলে সেখান থেকে বের হয়ে যায়। তবে এই ফাঁকে সেখানে উপস্থিত হয় লি ব্রাদার্সরা, আর টমি না থাকার সুযোগে তারা পুরো বেটিং অফিস ভাঙচুর করে সব টাকা লুটে নেয়। মানে লি ব্রাদার্সরা সেই রেসের প্রতিশোধ নিল আর কি। যাই হোক, টমি জনের সাথে দেখা করলে জন জানায় সে বিয়ে করতে চায়, তবে পাত্রীর নাম বলতেই ওই রুমে সবাই যেন হেসেই বাঁচে না, কারণ জন লেজি নামে যেই মেয়েটাকে বিয়ে করতে চাইছে সে একজন প্রফেশনাল ইনস্টিটিউট। তবে জন এই বিয়ের ব্যাপারে একদম স্ট্রেইট। সে জানায় ও আগে এমন ছিল কিন্তু এখন সে ভালো হয়ে গেছে, তাই যদি বিয়ে করতে হয় তাহলে আমি তাকেই করব। বয়স কম আর রক্ত গরম বিধায় টমিও তাকে খুব একটা নাড়ে না। ঠিক তখনই তাদের কাছে খবর আসে যে লি ব্রাদার্সরা এসে তাদের তছনছ করে দিয়েছে। তাই সবাই মিলে আবারও বেচিং অফিসে আসে আর দেখতে পায় সব টাকা পয়সা নিয়ে তারা চলে গেছে। এবার সেখানে টমি একটা ওয়্যার কাটার দেখতে পায়। এই কাটার তখনই ব্যবহার করা হয় যখন কোথাও হ্যান্ড গ্রেনেড লাগানো হয়। সাথে সাথে টমি সবাইকে নড়াচড়া করতে নিষেধ করে, কারণ কোনো দরজা বা চেয়ারে যদি তা লাগানো থাকে তাহলে তা নড়ানোর সাথে সাথে তা ব্লাস্ট হবে। তবে একটু পরে টমি ভাবে এরা যদি এখানে বোম রেখে তাকে মারতে চাইতো তাহলে এতক্ষণেই তা ফেটে যেত, আর যেহেতু দুশ্মনী খালি তার সাথে তাই তারা এমন কোথাও বোম রাখবে যেটা শুধু টমি ব্যবহার করে। সাথে সাথে তার মাথায় আসে তার গাড়ির কথা। দৌড়ে টমি সেখানে গেলে দেখতে পায় তার ছোট ভাই ফিন গাড়ির দরজা না খুলেই টপকে গিয়ে গাড়ির মধ্যে বসে আছে। টমি তাকে একদমই না নড়তে বললেও সে যেই না দরজা খোলে আর সাথে সাথে বোম আনলক হয়ে যায়। তবে টমি দ্রুত গতিতে তা বাইরে ছুড়ে দিলে এই যাত্রায় তারা রক্ষা পায়। এখন টমি এভাবে চলতে থাকলে তার নিজেরই ক্ষতি, তাই এই বিষয়টা তাকে সুরাহা করতে হবে। এর জন্য সেদিনই টমি তার হাতে সাদা পতাকা নিয়ে চলে যায় লি ব্রাদার্সদের কাছে। তাদের প্রধানের কাছে গিয়ে টমি জানায়, আমি চাই তোমাদের সাথে দুশ্মনী খতম করতে। এই বলে সে একটা বুলেট তাকে দেখায় যেখানে বিলি কিম্বলের নাম লেখা রয়েছে। মানে টমি তাকে অফার করছে যে সে নিজের দুশ্মনী খতম করতে বিলি কিম্বলের সাথে পোল্টি নেবে আর পুরো জোয়ার জগতের একটা বড় অংশ তাদের দিয়ে দেবে। তখন সে বলে, তুমি তো বিলির সাথেই কাজ করছো, এখন তুমি যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে আমাদের সাথেও যে করবে না এর গ্যারান্টি কি? তখন টমি জানায়, তোমার বিশ্বাস অর্জনের জন্য আমার একটা অফার আছে। আমি তোমার মেয়ের সাথে আমার ভাই জনের বিয়ে দিতে চাই। যদি ফ্যামিলি মিলে যায় তাহলে সেখানে তো আর অবিশ্বাসের কিছুই থাকবে না। বলো জিল ফাইনাল? এমন প্রস্তাবে লি ব্রাদার্সরাও এক চান্সে রাজি হয়ে যায় পিকি ব্লাইন্ডার্সের পক্ষে চলে আসার। এখন টমি যেহেতু তাদেরকে কথা দিয়েছে তাই জনকে একটা সিস্টেম করে এই বিয়েতে রাজি করাতে হবে। তাই টমি চলে যায় লিজি নামের সেই মেয়েটির কাছে। সে তাকে কাছে ডেকে বলে, গত 2 বছর আমি যে তোমার খোদ কাস্টমার ছিল সেটা আমার ভাইকে বলনি কেন? তখন লিজি জানায় সে তাকে হারাবার ভয়ে তা জানায়নি। এবার টমি চালা শুরু করে তার মেইন অস্ত্র। সে লিজিকে অনেক টাকার অফার করে আর বলে, এই বিয়ের আগে শেষবারের মতন আমি তোমার সার্ভিস চাই, বলো তুমি রাজি কিনা? লিজি প্রথমে রাজি না হলেও টাকার পরিমাণ বাড়ার সাথে সাথে তার মধ্যে প্রফেশনাল ভাব চলে আসে আর সেও এই কামের জন্য রাজি হয়ে যায়। মানে সে জনকে জাস্ট উপরে বলেছিল যে আমি ভালো হয়ে গেছি, কিন্তু টাকার লোভ যে এখনো তার পিছু ছাড়েনি বা আর কোনোদিনও ছাড়বে না এটাই প্রমাণ করা দরকার ছিল টমির। সবকিছু প্রমাণ হয়ে গেলে টমি এইসব কথা তার ভাই জনকে জানিয়ে দেয়। জন তো এসব কথা শুনে ভিতর থেকে একদম ভেঙে পড়ে। একটা প্রফেশনাল সার্ভিস দেওয়া মেয়েকে তার এভাবে ভরসা করা উচিত হয়নি বলে সে পস্তাতে থাকে। এদিকে ফ্রেডি আর অ্যাডা কোথায় আছে সেটা পিকি ব্লাইন্ডার্স ছাড়া আর কেউই জানে না, কারণ পুলিশ জানতে পারলে ফ্রেডিকে ধরে নিয়ে যাবে। এখন টমি চায় ফ্রেডিকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য, তাই সে প্ল্যান করেছে যে ফ্রেডির বদলে সে ওই বড় কমিউনিস্ট নেতাকে ধরিয়ে দেবে।
কারণ স্ট্যানলি ফ্রেডির চেয়েও বড় র্যাঙ্কে আছে। তাই সে বুদ্ধি করে আর্ন পলির মাধ্যমে ওই স্ট্যানলির অ্যাড্রেস বের করে নেয় আর সেটা নিয়ে দেখা করে অফিসার ক্যাম্বেলের সাথে। টমি বলে, যদি তুমি আমাকে কথা দাও যে এখন থেকে ফ্রেডি ও আমার বোনকে মুক্ত করে দেবে তাহলে আমি তোমাকে এই বড় নেতার খোঁজ দেব। এই অফার পেয়ে ক্যাম্বেল তাতে রাজি হয়, তবে সে জানায় প্রাইম মিনিস্টার আমাকে খুব চাপ দিচ্ছে এই অস্ত্র বের করার জন্য। বেশি দেরি হলে আমার ট্রান্সফার লেটার দ্রুতই চলে আসবে। যদি ট্রান্সফার লেটার আসার আগেই আমাকে তুমি অস্ত্র না দাও তাহলে তোমার পুরো পরিবারকে আমি এমন সাজা দেব যা শয়তানেও কল্পনা করতে পারে না। এছাড়াও সে তার ছোট ভাইকে নিয়ে এতটাই খারাপ কথা বলে যে সাথে সাথে টমি তাকে গুলি করতে চায়, কিন্তু অধিক বুদ্ধির ক্ষমতা আছে বিধায় সে নিজেকে কন্ট্রোল করে নিতে পারে। এদিকে তার কাছ থেকে অ্যাড্রেস পেয়ে ক্যাম্বেল ঠিকই ওই কমিউনিস্টকে ধরে ফেলে, তবে এবার সে খেলে এক অন্য চাল। সে জানায় পিকি ব্লাইন্ডার্সের উপর তার কোনো ভরসা নেই, তাই যতক্ষণ না পর্যন্ত আমি তার পরিবারের কাউকে কবজা করতে পারছি ততক্ষণ আমি টমিকে কন্ট্রোল করতে পারবো না। তাই সে তার ওয়াদা ভঙ্গ করে ফ্রেডিকে অ্যারেস্ট করার প্ল্যান করে। মানে চিন্তা করো, এই লোক কত বড় এক খেলুড়ে। তবে সে এখনো জানে না যে ফ্রেডি কোথায় আছে, তাই ওই স্ট্যানলিকে সে প্রচুর মেরে তার কাছ থেকে জানতে চায় যে ফ্রেডির অ্যাড্রেস কোথায়। কিন্তু এই কমিউনিস্টরা এতটাই চালাক ছিল যে কেউই কারো আসল ঠিকানা জানতো না। তাই ফ্রেডিকে ধরতে হলে ক্যাম্বেলকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর দেখা যায় বিলি কিম্বার এসেছে থমাসের অফিসে। আসলে গত কয়েক মাসের সিকিউরিটি প্রোটেকশনের জন্য তার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠেছে। তারা ডিল করেছিল যে যদি টমি ভালো কাজ দেখায় তাহলে পিকি ব্লাইন্ডার্সকে সে লিগাল বেটিং বুকমেকারের লাইসেন্স দেবে। সেই লাইসেন্স দেওয়ার জন্যই সে এখানে আসে, আর এটা পেয়ে পুরো পিকি ব্লাইন্ডার্সরা আনন্দে ফেটে পড়ে, কারণ এখন থেকে তাদের আর লুকিয়ে লুকিয়ে এসব বেটিং প্লেস করা লাগবে না। এরপর এদিকে ঘটে এক অন্য কাহিনী। টমিদের গ্যারিসন বারে গ্রেসের সাথে তার বড় ভাই আর্থারের বেশ খাতির হয়ে গিয়েছিল, তাই এই সুযোগে সে টেকনিক্যালি আর্থারের কাছ থেকে তাদের গোডাউনের লোকেশন জেনে নেয়। এই লোকেশন ক্যাম্বেলকে জানিয়ে দিলে সে ওই সব জায়গাগুলোতে রেড দেয়, তবে সেখানে সিগারেট আর ওয়াইন ছাড়া তারা কিছুই পায় না। তবে এই রেডের কাহিনী টমি জানতে পারলে সে আচমকাই গ্রেসের সামনে চলে আসে আর বলে, তুমি নাকি আমার ভাইকে আমাদের গোডাউন নিয়ে প্রশ্ন করেছিলে। এটা শুনে গ্রেস থতমত খেয়ে যায়, কিন্তু সে বুদ্ধি করে সেখান থেকে বেরিয়েও পড়ে। এবার টমি তাকে নিয়ে যায় একটা চার্চে আর বলে, আমাকে তোমার কিছু সত্য কথা বলতে হবে। আচ্ছা, তুমি যে ক্যাথলিক এটা কি সত্য কিনা? জবাবে সে হ্যাঁ বললে টমি বলে যে তুমি মিথ্যা বলছো, কারণ যদি তুমি ক্যাথলিক হতে তাহলে এখানে ঢোকার সাথে সাথে ক্রস বানাতে। যাই হোক, তুমি আমাকে অনেক কিছুই মিথ্যা বলেছো, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। আমি চাই তুমি পিকি ব্লাইন্ডার্সের অ্যাকাউন্টেন্ট হও। তোমার মধ্যে একটা ক্লাস আছে আর আমি জানি তুমি আমাকে ঠকাবে না। এই বলে সে গ্রেসকে হালকা একটা চুমু খেয়ে সেখান থেকে বিদায় নেয়। বুঝতেই পারছো, থমাস শেলবিও কিছুটা মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছে। এবার শেলবি ব্রাদারগণ তাদের ভাই জনকে নিয়ে চলে আসে লি পরিবারের কাছে। জন প্রথমে মনে করেছিল যে আজ মনে হয় বিশাল ফাইট হবে, তাই সে অস্ত্রশস্ত্র নিয়ে একদম রেডি হয়ে আসে। কিন্তু যেই না টমি তাকে জানায় যে আজ তোর বিয়ে এবং সেটা লি পরিবারের একজনের সাথে, ঠিক তখনই জন সেখান থেকে পালিয়ে বাঁচতে চায়। তার কথা হলো, জীবন চলে গেলেও আমি এই বিয়ে করব না। কিন্তু টমি বলে, আমাদের পুরো পরিবারের ফিউচার এখন তোর হাতে। তুই বিয়ে করলে এই দুশ্মনী মিটে যাবে, আর না হয় আমরা শেষ হয়ে যাব। এই সব শুনে জন অবশেষে রাজি হয় আর বিয়ের পিঁড়িতে বসে পড়ে। তবে বিয়ে বাড়ির কনেকে দেখে তার কিন্তু বেশ ভালো লেগে যায়, তাই সে খুব আনন্দ নিয়ে এই বিয়ের কাজ সম্পূর্ণ করে। এদিকে টমি কিন্তু এই পারিবারিক অনুষ্ঠানে তার বোন অ্যাডাকেও ডেকে এনেছিল। এখন অ্যাডার 8 মাস চলছে, তারপরেও সে তার ভাইয়ের বিয়েতে প্রচন্ড মদ খেয়ে নাচানাচি করতে থাকে। টমি তাকে অনেক নিষেধ করে এটা না করতে, তা না হলে তার কোনো বিপদ হতে পারে। কিন্তু টমির প্রতি অ্যাডার রাগ থাকার কারণে সে কিছুতেই তার কথা শোনে না। ফলাফল, সেই রাতেই তার ডেলিভারি পেইন ওঠে আর তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। এখন বাচ্চার বাবাকে তো এই খবর দিতে হবে, কারণ এটা তার অধিকার। তাই টমি ফ্রেডিকে খবর পাঠায় এখানে আসার জন্য। এরপর সব ছেলেরা মিলে বারে চলে যায় ফ্যামিলির নতুন মেম্বার আসার উপলক্ষে পার্টির জন্য। এদিকে অ্যাডা সেই রাতে একটা সুন্দর ছেলের জন্ম দেয় এবং ফ্রেডিও হন্তদন্ত হয়ে সেখানে ছুটে আসে। ফ্রেডি তার ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে, কিন্তু সেই সময় ঘটে এক আনএক্সপেক্টেড কাহিনী। রাতে সেখানে পুলিশ আসে আর এতদিন পালিয়ে থাকা ফ্রেডিকে তারা ধরে নিয়ে যায়। আর্ন, পলি ও অ্যাডা এই কাণ্ড দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না, কারণ তারা শিওর যে ফ্রেডিকে এখানে টেকনিক্যালি নিয়ে এসে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে থমাস শেলবি। তাই আর্ন ফিউরিয়াস হয়ে যায় আর সোজা বাড়ি গিয়ে থমাসকে সবার সামনে চড় মেরে বিশ্বাসঘাতক বলে। কিন্তু আসল সত্যটা হলো, সে তো এই কাজ করেনি, কারণ তার মনে এখন ফ্রেডিকে নিয়ে আর কোনো সমস্যাই ছিল না, বরঞ্চ সে ফ্রেডিকে বাঁচানোর জন্যই আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। কিন্তু তার বেশি কষ্ট হচ্ছে ক্যাম্পবেলের জন্য। এই অফিসার তাকে ওয়াদা দিয়েও তা বরখেলাপ করে নিল। তাই এখন টমি তার প্রতিশোধ কিভাবে নেয় তা দেখতে চলো শুরু করি এপিসোড নাম্বার 5। এপিসোডের শুরুতেই আমরা টমিকে ড্যানের গ্রেভের সামনে দাঁড়াতে দেখি।
যদিও ড্যানি তো বেঁচে আছে, তাহলে তার জন্য কেন কবর খোঁড়া হলো সেটা কিন্তু একটা রহস্য। এদিকে অ্যাডা এখনো তার ভাইকে দোষী করে ফ্রেডিকে ধরিয়ে দেওয়ার জন্য, তাই টমি তার জন্য ফল পাঠালেও সে নাকচ করে দেয়। এরপর টমি চলে যায় গ্যারিসন বারে আর গ্রেসের কাছে গিয়ে সে তার ডায়েরিতে একটি স্টার মার্ক আঁকে। গ্রেস বলে এটা কিসের চিহ্ন? জবাবে টমি জানায় এই ডেটে আমি বিলি কিম্বারকে শেষ করে দেব। এটা শুনে গ্রেসের মুখ শুকিয়ে যায় আর সে প্রশ্ন করে যে এই কথা তুমি আমাকে ছাড়া আর কাউকে জানিয়েছো কিনা? টমি বলে না, শুধু তোমাকে ছাড়া আমি এই কথা আমার পরিবারকেও জানাইনি। এদিকে আর্থারকে দেখা যায় একটা ফাইট ক্লাবে যেতে, যেটার উপর সে এখন থেকে ট্যাক্স লাগানোর কথা ভাবছে। তবে সেখানে সে একজনকে দেখে হতবাক হয়ে যায়, কারণ 10 বছর পরে সে তার আপন বাবা আর্থার শেলবি সিনিয়রকে দেখতে পেয়েছে। আর্থার তার বাবাকে তার বাড়িতে নিয়ে আসে আর তার বাবা এখানে এসে জানতে পারে যে এখন শেলবি পরিবারকে লিড দিচ্ছে থমাস শেলবি। বাবা ফিরে আসায় এই পরিবারে কেবল ছোট ছেলে ফিন আর আর্থারই খুশি ছিল। তাই তো টমি সেখানে এসে তার বাবাকে গেট আউট বলে তাড়িয়ে দেয়, কারণ তার বাবা 10 বছর আগেই তার নিজের স্বার্থের জন্য তাদেরকে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিল। তবে এতে করে আর্থার অনেক রেগে যায় টমির উপর, কিন্তু টমি বলে ভাই তোমার যদি এতই জ্বলে তাহলে তুমিও তার সাথে চলে যেতে পারো। রেগে মেগে সেখান থেকে আর্থার চলে আসে গ্যারিসন বারে আর ক্যাশ থেকে 5 পাউন্ড নিতে চায়। তখন সেখানে থাকা গ্রেস তাকে প্রশ্ন করে, আচ্ছা আমি দেখলাম আমরা প্রতি মাসে কিছু টাকা লন্ডনে পাঠাই, আচ্ছা এটা কাকে পাঠায়? জবাবে সে জানায় ওই টাকা যায় ড্যানির কাছে। তখন গ্রেস অবাক হয়ে বলে ড্যানি তো মারা গিয়েছিল তাহলে? তখন আর্থার বলে দেয় ও বেঁচে আছে আর আমাদের হয়ে কাজ করছে। এই কথা শুনে গ্রেসের মনে সন্দেহ হতে থাকে, তাহলে ড্যানির নামে যেই কবর খোঁড়া হয়েছে সেখানে কি এই গানগুলো থাকতে পারে? তাই সে নিজে চলে যায় ড্যানির কবরে আর আশেপাশে থেকে একটা আইডিয়া করে যে হয়তো এখানেই আছে সেই চুরি হয়ে যাওয়া সব অস্ত্রগুলো। অন্যদিকে আর্থার সেই টাকা নিয়ে তার বাপের কাছে চলে যায় আর সেটা তাকে দিয়ে দেয়, কারণ তার বাপ তার কাছে টাকা চেয়েছিল আমেরিকায় গিয়ে ব্যবসা করার জন্য। এছাড়াও সে তার বড় ছেলেকে নিতে চায়, কারণ টমি যেহেতু সবকিছু সামলাচ্ছে তাই এখানে থেকে তার তেমন কোনো লাভ নেই। তবে আর্থার ছিল তার বাপের বড় ভক্ত, তাই সে চলে যাওয়ার জন্য রাজি হয়। এরপরে দেখা যায় গ্যারিসন বারে টমির সাথে দেখা করতে এসেছে বায়ান নামের একজন লোক, যে কিনা আইআরএ গ্রুপের একজন লিডার। সে বলে তুমি আমার একজন ম্যানকে মেরে ফেলেছো, তাই আমি চাইলে তোমাকে শেষ করতে পারি, কিন্তু তুমি যদি টাকার বিনিময়ে ওই অস্ত্রগুলো আমাকে দিয়ে দাও তাহলে আমি সেটা করব না। প্রথমে টমি এই কথাগুলো অস্বীকার করে, কারণ তার সামনে ছিল গ্রেস, কিন্তু অনেক কথা বলার পর সে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমার কাছে গান আছে, এই গান আমি তখনই দেব যখন এর সঠিক মূল্য পাবো। আইআরএ লিডার এই ডিলে রাজি হয়ে জানায় কাল সকাল 10টায় আমি টাকা নিয়ে হাজির হব আর তুমি তোমার লোকেশন নিয়ে রেডি থেকো। এবার টমিকে আরো একটা চাল চালতে হবে, তাই সে চলে যায় ক্যাম্পবেলের কাছে। ওখানে গিয়ে বলে তুমি যে মোস্ট ওয়ান্টেড আইআরএ মেম্বারকে খুঁজছো আমি তার ইনফরমেশন তোমাকে দিতে পারি, বিনিময়ে তুমি আমাকে আগামীকাল সকাল 10টায় পুলিশের সিকিউরিটি দেবে। এখন ক্যাম্পবেলও তো কম চালাক না, তাই সে রাজি হয়ে যায় ঠিকই, কিন্তু তার প্ল্যান ছিল অন্য কিছু। এদিকে সকালে টমি হন্তদন্ত হয়ে বাড়ি আসে আর গ্রেসকে বলে কিছুক্ষণের মধ্যেই 2জন লোক আসবে যাদের মেইন টার্গেট থাকবে আমাকে হত্যা করার, তাই এই নাও পিস্তল আর পাশেই লুকিয়ে যাও। আমি যখন তোমাকে নো বারমেট কাউন্ট বলে সিগন্যাল দেব তখনই তুমি পিস্তল টার্গেট করে বের হয়ে আসবে, কিন্তু খবরদার আমি না বলা পর্যন্ত তুমি গুলি চালাবে না। এই সব কথা শুনে গ্রেস অনেক ভীতু হয়ে পড়ে, কিন্তু এখন তার হাতে কিছু করারই নেই। অন্যদিকে ক্যাম্পবেল ঠিকই পুলিশ পাঠায়, কিন্তু সে বলে দেয় আগে এই 2 গ্রুপের মধ্যে গ্যাঞ্জাম হোক, তারপর যেই শেষ হোক না কেন এরপরে তোমরা সেখানে যাবে। মানে ওই শালা এক ঢিলে 2 পাখি মারতে চাইছে। ইতিমধ্যে টমি বসে থাকে তাদের জন্য আর তারা দুজনও সেখানে চলে আসে। টমি তাদেরকে ড্রিঙ্কস অফার করলেও একজন তা ফিরিয়ে দেয়, এর মানে খেলা যে শুরু হয়ে গেছে এটা কনফার্ম। এরপর টমি তাদের কাছে টাকা চায় আর তারা টাকা দিয়ে দিলে টমি তাদেরকে অস্ট্রেলিয়ার লোকেশনের ম্যাপ দেয়। এরপরে ওই লোকগুলো বলতে থাকে শালা তুই কি মনে করেছিস আমরা তোকে এভাবে ছেড়ে দেবো? এই বলে তারা তাকে গান পয়েন্টে রাখে। ঠিক তখনই টমি নো বারমেট কাউন্ট বলে উঠলেই পিছন থেকে গ্রেস এসে ভয়ের চোটে শট নিয়ে একজনকে মেরেই ফেলে। এরপর লিডারের সাথে টমের শুরু হয়ে যায় ব্যাপক ধস্তাধস্তি। এক পর্যায়ে টমি প্রায় চোকিং করে মরতে যাচ্ছিল, কিন্তু সেই সময় তার যুদ্ধের কথা মনে পড়ে যায় আর সাথে সাথে শক্তি সঞ্চয় করে সে ফাইট ব্যাক করে। সেই সাথে সাথে টমি তাকে একটা পট দিয়ে এতটাই আঘাত করে যে ওই ব্যক্তির মুখ একদম থেতলে যায়। ওদিকে গ্রেস যেন ভয়ের চোটে একদম শকড হয়ে পড়ে, তাই টমি দ্রুত তার কাছে যায় আর বলে আমি তোমাকে শুট করতে মানা করলেও কেন তুমি এটা করলে? জবাবে গ্রেস জানায় সে টমির জন্য কোনো রিস্ক নিতে চায়নি। এই কথায় টমি অনেক কৃতজ্ঞ হয়ে যায় গ্রেসের কাছে।
এবার বাংলা সিনেমার মতোই কাহিনী শেষে পুলিশ আসলে টমি তাদেরকে ঝাড়ি দেয় যে কেন তারা সঠিক সময়ে এলো না। এখন কেন যে এলো না তা তো তোমরা আগেই জানো। যাই হোক, সেই রাতে টমি গ্রেসকে তার বাড়িতে পৌঁছে দিয়ে জানান দেয় যে সে তার জন্য অনেক কেয়ার করে। পরের দিন সকালে গ্রেস চলে যায় ক্যাম্পবেলের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে গ্রেস জানায়, আমি আমার মিশন শেষ করতে চাই। ইতিমধ্যে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছি। আসলে গ্রেসের বাবাও ছিল একজন অফিসার যাকে আইআরএ কমান্ডাররা হত্যা করেছিল, তাই সে চাইছিল তাদের কাউকে মেরে নিজের বাপের প্রতিশোধ নিতে। গ্রেস বলে, ওই চুরি হয়ে যাওয়া অস্ত্র কোথায় আছে তা আমি জানি, তোমাকে আমি সেটা বলতে পারি যদি তুমি কথা দাও যে তুমি টমির আর কোনো ক্ষতি করবে না। আমি গান তোমাকে দিয়ে দেব আর বিনিময়ে তুমি টমির পথ থেকে সরে যাবে। ক্যাম্পবেল বুঝতে পারে গ্রেস ইতিমধ্যে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, তাই সে গ্রেসকে কথা দেয় যে সে টমিকে আর কিছুই করবে না। কিন্তু আমরা তো জানি এই ক্যাম্পবেল তার কথা না রাখার জন্য বিখ্যাত। গ্রেসের কাছ থেকে খবর নিয়ে সেই রাতেই ক্যাম্পবেল চলে যায় ওই গোরস্থানে, আর সেখানে ড্যানির কবর খুঁড়ে ঠিকই পেয়ে যায় এতদিনের পরিশ্রমের ফসল, সেই চুরি হয়ে যাওয়া গানগুলো। মানে চিন্তা করো, আসলে কে যে কাকে ধোকা দিচ্ছে আর কে যে কাকে সাহায্য করছে তা বলা খুবই মুশকিল। সকাল পর্যন্ত সব অস্ত্র উদ্ধার হয়ে যাওয়ার পর গ্রেস সেখানে উপস্থিত হলে ক্যাম্পবেল তাকে অভিনন্দন জানায়। সেই সাথে সাথে ওই বুইড়া বেটা এবার তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। মানে এতদিন যাকে সে মেয়ের মতন দেখতো আজ সেই তার জামাই হতে চায়। চিন্তা করো বুড়া বয়সে তার কি লেভেলের ভীমরতি। যাই হোক, গ্রেস এটা শুনে তো পুরো টাসকে খেয়ে যায় আর ইউ ডিজার্ভ বেটার বলে বুইড়াটার মন ভেঙে দেয়। ক্যাম্পবেল বুঝতে পারে এই রিজেকশনের পিছনে টমির ভালোবাসা দেয়। অন্যদিকে উড়ে এসে জুড়ে বসা টমির বাবা ঠিকই বড় ছেলের কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়ে সব মেয়েদের পিছনে খরচ করে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আর্থার এসে সব জানতে পেরে তার উপরে ফেটে পড়ে। আর্থার প্রচন্ড কষ্ট পায় তার বাবার এই আচরণের জন্য, কারণ সে ভাবতেই পারেনি যে তার বাবা এত বছর পরে এসেও তাকে এভাবে ধোকা দিয়ে যাবে। তাই এমন কষ্ট সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করার জন্য গলায় দড়ি দেয়। কিন্তু তার ওজন বেশি হওয়ার কারণে শেষ মুহূর্তে তা ছিঁড়ে গিয়ে আর্থার এই যাত্রায় বেঁচে যায়। এখন আর্থারকে এই অবস্থা থেকে সান্ত্বনা দিতে টমি তার কাছে আসে আর বলে, ভাই এসব নিয়ে আর চিন্তা করো না, আমি আছি তোমার সাথে, তুমি আমাদের শেলবি ব্রাদার্স লিমিটেডের সমান অংশীদার। এই বলে সে তার ভাইকে নতুন বিজনেস কার্ড দিলে আর্থার খুশি হয়ে যায়। তবে সেদিনই টমি গোরস্থানে গিয়ে দেখতে পায় তার সব অস্ত্র সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। সে যেন কিছুতেই বুঝে উঠতে পারে না যে এই ইনফরমেশন তার কাছ থেকে কিভাবে লিক হলো। তাই সে সবাইকে অ্যালার্ট করে দিয়ে বলে যে পুলিশ যেহেতু তাদের গান পেয়ে গেছে তাহলে খুব দ্রুতই তাদের উপরে আক্রমণ হতে চলেছে। একদম তার অনুমানের মতোই শহরের সব পুলিশ থমাসকে ধরার জন্য আসতে শুরু করে। একত এই থমাসের জন্যই ক্যাম্পবেল সেই মেয়েটাকে পটাতে পারলো না, আর এর উপর থমাসের সাথে তো তার আগেই শত্রুতা। তাই সবাই যখন তাকে ধরতে যায় তখন গ্রেস টমিকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার বাসায় চলে আসে। ক্যাম্পবেল গ্যারিসন বারে গিয়ে একজনকে গান পয়েন্টে রাখে আর টমি কোথায় সেটা জানাতে বলে। যখন এই লোক জানায় যে গ্রেস টমিকে বাঁচিয়ে এখন তার বাসায় নিয়ে গেছে তখন ক্যাম্পবেল যেন ভিতর থেকে ভেঙে পড়ে, কারণ সে এখন শতভাগ কনফার্ম হয়ে গেছে যে গ্রেস সত্যিকার ভাবে টমিকে ভালোবেসে ফেলেছে। তাই সে পুরো টিমকে এই মিশন অ্যাভয়েড করতে বলে আর সে নিজে চলে যায় গ্রেসের বাসায়। সেখানে গিয়ে সে দেখতে পায় টমি আর গ্রেস অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। এটা দেখে তো তার মন আরো টুকরো টুকরো হয়ে যায় আর সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। এদিকে টমি আর গ্রেস ইতিমধ্যে নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে ইন্টিমেট হয়, অর্থাৎ টমি এই প্রথম কোনো মেয়েকে সত্যিকার ভাবে ভালোবেসে ফেলেছে। তবে সে যখন গ্রেসের আসল পরিচয় জানতে পারবে তখন তার অবস্থা কেমন হবে সেটা ভাবতেই ভয় লাগছে। এদিকে ক্যাম্পবেল প্রাইম মিনিস্টারকে কল দিয়ে জানায় তার মিশন শেষ হয়েছে আর সে এবার শহর ছেড়ে চলে যেতে চায়। তার মানে হলো শেলবি ব্রাদার্সরা এখন একদমই ফ্রি। অন্যদিকে সব অস্ত্র হারিয়েও টমির মন বেশ ফুরফুরে, কারণ এই অস্ত্রগুলোর জন্যই তাকে অনেক বেশি চাপ নিতে হয়েছিল। তাই সে এখন তার পুরো পরিবার নিয়ে আরো মনোনিবেশ করে নিজের শেলবি ব্রাদার্সের বিজনেসের উপর। এখন তোমাদের মনে হতে পারে আরে সিরিজ তো মনে হয় হ্যাপি এন্ডিং। না ভাই, এখনো কিছু আনফিনিশ বিজনেস রয়েছে থমাস শেলবির। এখন কি সেই বিজনেস, চলো সেটা জানতে চলে যায় লাস্ট এপিসোডে। তবে এই এপিসোড শুরু করার আগে তোমাদের জন্য রয়েছে একটা কুইজ। বলতে হবে থমাস শেলবির যে কালো ঘোড়াটি ছিল সেটার নাম কি। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। আর সঠিক উত্তরদাতাদের মধ্যে 5 জন পাবে নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। বিজয়ীদের নাম জানতে চোখ রাখো সেকেন্ড সিজনের এক্সপ্লেনেশন ভিডিওতে। এবার এপিসোডের শুরুতেই আমরা ভাঙা হৃদয়ের ক্যাম্পবেলকে দেখতে পাই যে কিনা এতটাই ব্রোকেন হয়ে গিয়েছিল যে শেষমেশ চায়না টাউনে এসে সে নিজের জ্বালা মেটায় চাইনিজ মেয়ের সাথে বিছানায় শুয়ে। সে বুড়ো হলে কি হবে, ক্রোধ আর রিজেকশনের মিশ্রণে সে এতটাই ফিউরিয়াস হয়ে যায় যে ওই চাইনিজ মেয়েকে সে আহত করে বসে।
এদিকে আজ টমি তার ফাইনাল মিশন শেষ করতে যাচ্ছে। তার মানে আজ পিকি ব্লাইন্ডার্স তাদের মান মর্যাদাকে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে বিলি কিম্বারকে শেষ করতে চলেছে। এর জন্য টমি তার সব ভাইকে রেডি হতে বলে আর জানায় আজই বিলি কিম্বারের শেষ দিন। আসলে এর আগে টমি কাউকেই জানায়নি যে সে বিলিকে কবে মারবে, একমাত্র সে গ্রেসকেই বলেছিল যে কোন দিন সে বিলি কিম্বারকে হত্যা করবে। যাই হোক, তার ভাই ব্রাদাররা যে অবস্থাতেই ছিল ওই অবস্থা থেকে উঠে এসে রেডি হওয়া শুরু করে। এদিকে গ্রেস চলে যায় মিউজিয়ামে ক্যাম্বেলের সাথে ফাইনালি মিট করার জন্য, কিন্তু এখানে এসে দেখা হয়ে যায় অফিসার মসের সাথে। সে গ্রেসকে একটা চিঠি ধরিয়ে দেয় আর হোর বলে গালি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সেই চিঠিতে ক্যাম্বেল লিখেছিল যে তুমি একটা বিশ্বাসঘাতক যে কিনা নিজের দেশ ও সত্তার সাথে বেইমানি করে একটা নর্দমার কীটকে সাহায্য করছো। আমার একটাই প্রশ্ন, তুমি কেন এটা করলে? জবাবে কান্না চোখে গ্রেস বলে ভালোবাসার জন্য। ক্যাম্বেল যখন ওই চায়না টাউনে ছিল তখন একটা স্যুট কেনার জন্য টমি সেখানে এলে জানতে পারে যে অন্যান্য করাপ্টেড অফিসারের মতন ক্যাম্বেলও এখানে এসেছে স্যুট পাওয়ার জন্য। বিষয়টা বেশ ইন্টারেস্টিং ভেবে টমি তার সাথে দেখা করে। সেখানে ক্যাম্বেল তাকে দেখে বেশ ঘাবড়ে যায়, তবে ক্যাম্বেল বলে আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি কি জানো তোমার অস্ত্রের সন্ধান আমি পেলাম কি করে? টমি বলে এটা হয়তো তোমার নেহাতি ভাগ্য ছিল। তবে ক্যাম্বেল জানায় আজকের দিন শেষে আমার মতোই তোমার হৃদয়ও ভাঙতে চলেছে। মানে ক্যাম্বেল আসলে কি মিন করছে সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এদিকে আন্ট পলি শেষবারের মতন অ্যাডার কাছে যায় আর তাকে মানানোর চেষ্টা করতে থাকে। আন্ট জানায় তারও দুটো বাচ্চা ছিল, কিন্তু একদিন পুলিশ এসে তার বাড়িতে রেড দিয়ে সেখানে মদের কারখানা খুঁজে পায়, আর এর ফলে তারা তার কাছ থেকে দুটো বাচ্চাকে নিয়ে চলে যায়। এই সব বলে আন্ট অ্যাডাকে বোঝায় যে অন্তত তোমার বাচ্চাকে হাত দেওয়ার ক্ষমতা কারোরই নেই, কারণ তোমার মাথার উপরে আছে তোমার প্রিয় ভাই থমাস, যে কিনা আজ পর্যন্ত তোমাকে ও ফ্রেডিকে বাঁচানোর জন্য নীরবে কাজ করে গেছে। এমনকি সে প্ল্যান করেছে যে ফ্রেডিকে যেভাবে হোক সে মুক্ত করে আনবে। এই সব কথা শুনে অ্যাডা খুশি হয়ে যায় আর সে তার রাগ নিভিয়ে ফেলে। এদিকে আমরা ফ্রেডিকে একটা জেলে দেখতে পাই, যেখান থেকে আজ তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। ফ্রেডি অনেক ভয়ে থাকে, কিন্তু সেই অফিসার এসে তাকে বলে চিন্তা করো না, টমি আমাকে পাঠিয়েছে তোমাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে। এই কথা শুনে ফ্রেডিরও সব ভুল ভেঙে যায় থমাসের উপর। সেই প্ল্যান অনুসারে মাঝপথে এসে ওই অফিসার তার হাত করা খুলে দেয়, আর ঠিক তখনই আমরা ড্যানিকে বিশাল এক মেশিন গানের সাথে দেখতে পাই। ড্যানি এখানে এসেছে ফ্রেডিকে নেওয়ার জন্য, আর এই যে মেশিন গানটা দেখছো এটা টমি আগে থেকেই সরিয়ে রেখেছিল। ফলে অনেক অস্ত্র না থাকলেও এখন তাদের হাতে আছে মারাত্মক এক মেশিন গান। অন্যদিকে শেলবি ব্রাদার্সগণ তাদের ফ্যামিলির সাথে মিটিংয়ে বসে। সেখানে টমি সবাইকে বলে আজ আমাদের খুব স্পেশাল একটা দিন, কারণ আজ আমরা পুরো শহর রাজ করতে যাচ্ছি। ঠিক তখনই আন্ট পলি নিয়ে আসে অ্যাডা এবং তার বাচ্চা কার্লকে। এই প্রথম অ্যাডার বাচ্চাকে দেখে সবাই খুব উল্লাস করতে থাকে। টমি অ্যাডাকে বলে বোন তুই আমাকে মাফ করেছিস তো? জবে অ্যাডা জানায় হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিয়েছি। এরপর টমি গ্যারিসন বারে গিয়ে সবাইকে খুশিতে ড্রিঙ্কস দিচ্ছিল। ঠিক তখনই গ্রেস তাকে পাশে ডেকে নিয়ে যায় আর বলে থমাস আমি তোমার সাথে খুব খারাপ একটা কাজ করেছি। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই একজন খবর দেয় যে বিলি কিম্বারকে কে যেন খবর দিয়ে দিয়েছে যে আমরা তাকে শেষ করতে যাচ্ছি, তাই তারা সবাই মিলে আসছে পিকি ব্লাইন্ডার্সকে শেষ করতে। এই কথা শুনে টমি একদম থ হয়ে যায়, কারণ আজকের এই ঘটনার কথা আগে থেকে কেবলমাত্র গ্রেস ছাড়া আর কেউই জানতো না। তার মানে কি গ্রেস তার সাথে প্রতারণা করলো? আন্ট পলিও বুঝতে পারে যে এই কাজ কেবল গ্রেসই করেছে, আর টমি এই ভালোবাসার চক্করে পড়ে বড্ড ভুল করে ফেলেছে। এছাড়াও তাদের বন্ধু লি ব্রাদার্সরা ইতিমধ্যে আগের প্ল্যান অনুসারে চলে গেছে হর্স রেসিং এ। তার মানে এখন তাদের বাঁচানোর জন্য আর কেউই নেই। টমির মনটা যেন আসলেই উলট পালট হয়ে যায়, কিন্তু এভাবে ভেঙে পড়ার মানুষ সে নয়। তাই নিজে যা হবার তা হয়ে গেছে ভেবে সে নিজ লক্ষ্যে আগাতে থাকে। এদিকে আন্ট পলি চলে যায় গ্রেসের কাছে আর তার কাছে কৈফিয়ত চায় কেন সে এটা করলো। তখন গ্রেস তার বন্দুক বের করে তাকে জানায় হ্যাঁ আমি হলাম সরকারের স্পাই, আমার কাজ শেষ, আমাকে চলে যেতে দাও। তবে আন্ট বলে তোমার চেহারা দেখে আমার মনে হচ্ছে তুমি আসলেই টমিকে ভালোবাসো। তাছাড়া সেদিন তুমি টমিকে বাঁচিয়েছিলে বিধায় আমি তোমার কোনো ক্ষতি করব না। জাস্ট এটা জেনে রেখো আজকের পর যদি আমি তোমাকে আর এখানে দেখি তাহলে আমি নিজ হাতে তোমাকে শেষ করব। অন্যদিকে জন এসে জানায় পুরো শহরের সব পুলিশরা গায়েব হয়ে গেছে। এটা শুনে টমি জানায় হবারই কথা, কারণ এই তথ্য পুলিশই কিম্বারকে দিয়েছে আমাকে শেষ করার জন্য। তাই এখন আমাদের যা করা তা নিজেদেরই করতে হবে। সময় একদম ঘনিয়ে এলে থমাস শেলবি তার বাকি ভাইদের সামনে গিয়ে এক জ্বালাময়ী ভাষণ দেয়। তার কথা হলো আমরা এর চেয়েও বড় যুদ্ধ করে এসেছি, হতে পারি আমরা অল্প কয়েকজন,
কিন্তু আজ আমরা কেবল বিলি কিম্বারের লোকের বুক খালি করব। এই বলে শেলবি ব্রাদার্সগণ নেমে পড়ে ফাইনাল ব্যাটেলে। এখানকার এই সিনটা হলো পুরো সিরিজের মধ্যে সবচেয়ে সোয়াগ ও ভাইরাল সিন। সবার সামনে থমাস শেলবি আর তার পিছনে 7 জন ব্রাদার্স নিজেদের রাইফেল ও পিস্তল নিয়ে তারা মুখোমুখি হয়েছে প্রায় 20 জন বিলি কিম্বারের সামনে। ওদিকে পুলিশ অফিসার মস ক্যাম্বেলকে জানায় 2 গ্রুপ সামনাসামনি হয়েছে ফাইটের জন্য, আমাদের সেখানে গিয়ে তাদের ঠেকানো উচিত। কিন্তু ক্যাম্বেল বলে কুকুরদের যুদ্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাদেরকে যুদ্ধ করতে দাও, আমরা পরে গিয়ে সেখান থেকে লাশ নিয়ে আসবো। মানে বুঝতেই পারছো ক্যাম্বেল চলে যাওয়ার সময়ও পিকি ব্লাইন্ডার্সকে শেষ না করে সে যাবে না। এদিকে 2 দল মুখোমুখি হলে সবাই তাদের লিডারের অর্ডারের জন্য অপেক্ষা করতে থাকে। এখানে যে সেটআপ তাতে পিকি ব্লাইন্ডার্সের জেতার কোনো সুযোগ নেই। তবে পুরো খেলার দান ঘুরে যায় এক ব্যক্তির এন্ট্রিতে, আর সে হলো হাতে বিশাল বড় মেশিন গান নিয়ে আসা ফ্রেডি। এই মেশিন গান দেখে তো বিলি কিম্বার যেন বিশ্বাসই করতে পারছে না, কারণ পিকি ব্লাইন্ডার্সের কাছে যে মেশিন গান আছে সেটা তার বিশ্বাসই হয় না। তবে আরো অবাক করে দিয়ে সেখানে এন্ট্রি হয় অ্যাডা এবং তার বাচ্চার। অ্যাডা এখানে এসেছে ফিউনারেলের কালো ড্রেস পরে, আর সে বলে এই যুদ্ধে আজ সবাই মরবে বিধায় আমি আগে থেকেই বিধবার ড্রেস পরেছি, এখনো সময় আছে, প্লিজ তোমরা যুদ্ধ বন্ধ করো, কারণ আজ অনেক পরিবারই তাদের পুরুষদের হারাতে চলেছে। যদি এরপরেও তোমরা যুদ্ধ করতে চাও তাহলে আমি আর আমার ছেলেকে মাঝখানে রেখে যুদ্ধ করো। এই সব কথা শুনে থমাস বুঝতে পারে না যে সে কি করবে, কিন্তু বিলি কিম্বার এত কিছুর পরেও আচমকা শট নিয়ে বসে থমাসের উপর, আর তাকে বাঁচাতে গেলে ড্যানিও তার গুলিতে মারা যায়। আকস্মিক এই ঘটনায় ও বিলির বুলেট খেয়ে থমাস যেন কয়েক সেকেন্ডের জন্য খেই হারিয়ে ফেলে। তবে থমাস শেলবি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তাই তো এক ঝাটকায় সে তার পিস্তল বের করে তা দিয়ে হেডশট দিয়ে দেয় বিলি কিম্বারকে। ভাইরে ভাই, এই সিন যে আমি কতবার টেনে দেখেছি তার কোনো হদিসই নেই। বিলি কিম্বার মারা যাওয়ার পর তার টিম একদম হতভম্ব হয়ে পড়ে, আর তখন টম তাদের জানায় এই যুদ্ধ আমার আর বিলির পার্সোনাল যুদ্ধ ছিল, তাই আমি চাই তোমরা সবাই কেচে পড়ো। তার কথা মতো বিলি কিম্বারের বডি নিয়ে তারা ব্যাক করতে থাকে, আর শেলবি ব্রাদার্সরাও ড্যানির বডি নিয়ে ফিরে আসে। ফিরে আসার পর প্রথমেই টমের বুক থেকে বুলেট বের করা হয়, আর ড্যানির স্যাক্রিফাইসের জন্য সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে ক্যাম্বেল অপেক্ষা করছিল থমাস শেলবির মৃত্যুর জন্য, কিন্তু অফিসার মস এসে যখন জানায় থমাস নয় বরং বিলির মাথা উড়ে গেছে, তখন সেও হতবাক হয়ে পড়ে। এবার ক্যাম্বেল বুঝতে পারে থমাস আর 8-10টা গ্যাংস্টারের মতো না, সে একজন অন্য লেভেলের খেলুড়ে। অন্যদিকে গ্রেস যখন শহর ছেড়ে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে এসে হাজির হয় টমি। টমিকে দেখে গ্রেস ভাবে হয়তো এখন তাকে টমির হাতেই মরতে হবে, কিন্তু টমি তাকে বলে আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি, যেখানে আমার কোনো খাত ছিল না, তুমি যা করেছো তা ঠিক করোনি, কিন্তু সেটা এখন অতীত। গ্রেস বুঝতে পারে টমি তাকে সত্যিই ভালোবেসেছে, কিন্তু সে তাকে এখন আর আটকে রাখবে না। তাই গ্রেস বলে আমি লন্ডন চলে যাচ্ছি, এই নাও আমার অ্যাড্রেস, তোমার জন্য আমার একটা বড় বিজনেস আইডিয়া আছে। এই বলে দুজন দুজনকে সাময়িকভাবে বিদায় দেয়। টমি চলে যায় গ্যারিসন বারে, আর গ্রেস পৌঁছে যায় স্টেশনে। এত যুদ্ধের পরে টমির যেন সব ক্লান্তি ভেঙে আসছে, তারপরেও সে গ্রেসের উদ্দেশ্যে একটা চিঠি লেখে। সে জানায় সে সঠিক ডিসিশনে ভুগছে যে সে আদৌ গ্রেসের কাছে যাবে কিনা। তাই টমি এবার একটা কয়েন টস করে নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর অন্যদিকে গ্রেসের সামনে গান হাতে উপস্থিত হয় অফিসার ক্যাম্বেল। টমির টস শেষ হওয়ার সাথে সাথেই আমরা একটা গুলিরও শব্দ শুনতে পাই। এখন আমাদের সামনে বড় একটা প্রশ্ন, টমি কি ডিসিশন নিল আর গ্রেসেরই বা কি হলো? এই সব কিছুর উত্তর জানা যাবে পিকি ব্লাইন্ডার্সের সিজন 2-তে। যেহেতু সিরিজ শুরু করেছি তাই সবগুলো সিরিজ নিয়ে দ্রুত হাজির হব তোমাদের সামনে। সেকেন্ড সিরিজ পাবলিশ হলে লিঙ্ক পেয়ে যাবে কমেন্টে, তাই সম্পূর্ণ সিরিজ মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।